রাজপথ উন্মুক্ত, শূন্য মন্দির। পালাচ্ছে পালাচ্ছে, ধর ধর বেটা ছেলেকে। পালিয়ে গেল রে, আমার 10 সুবর্ণ মুদ্রা নিয়ে পালিয়ে গেল। ধর ধর, কোথায় পালাবি তুই, তোকে আমি ধরবই। রাজপথ দিয়ে যে যার নিজের কাজে কর্মে যারা যাচ্ছিল, তারা সব গোলমাল শুনে থমকে দাঁড়িয়ে পড়ে পেছন ফিরে দেখতে লাগলো। সকলেরই প্রশ্ন, ব্যাপারটা কি? পথিকেরা কেউই কিচ্ছু বুঝতে পারছে না। তবে একদল লোক যে হৈ হৈ করতে করতে তেড়ে ফুঁড়ে এদিকেই আসছে, তা তারা বুঝতে পারল। সেই সময় হাঁপাতে হাঁপাতে, যেন প্রাণের দায়ে দৌড়তে দৌড়তে এক যুবক এসে উপস্থিত হল। তখন চারপাশ থেকে পথিক লোকজন এসে যুবককে ঘিরে ধরে প্রশ্নের পর প্রশ্ন করতে লাগে। কি কি হয়েছে মশাই, এরকম পরিমরি করে ছুটছেন কেন? যুবক বিশেষ কারো প্রশ্নের উত্তর না দিয়ে দম নিতে নিতে যেন কতকটা নিজেকেই তিরস্কার করে বলতে লাগলো, উফ, কি নরক যন্ত্রণা! জুয়ারিদের শেষে এই অবস্থাই ঘটে। দড়ি ছেঁড়া গাধার মতো আমাকে ধরে পিটুনি দিয়েছে। এবার ধরতে পারলে আমার আর রক্ষে নেই। জুয়ার আড্ডার অধ্যক্ষ আর তার স্যাঙাতরা সব আমাকে তাড়া করেছে। কর্ণ যেরকম বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঘটোৎকচকে মেরেছিল, আমাকেও ধরতে পারলে তেমনি খুঁচিয়ে মারবে ওরা। হায় হায়, আমি এখন কি করি, কোথায় পালাই বলে যুবক এদিক ওদিক তাকাতে লাগলো। পথিক লোকজন যারা ঘিরে ধরেছিল তারা সব সরে গেল, কারণ জুয়ার আড্ডার অধ্যক্ষ স্বয়ং যার পিছু নিয়েছে তাকে বাঁচানোর চেষ্টা করা বৃথা। কেননা সকলেই জানে যে ওই অধ্যক্ষ লোকটা কোনো রকম দুষ্কর্ম করতেই পিছপা হয় না। একেবারে রাজপুরুষদের সঙ্গে তার নিত্য ওঠা বসা। রাজার শ্যালক সকার তো তার প্রাণের বন্ধু, বরং দূরে দাঁড়িয়ে মজা দেখাই ভালো। যুবকের হঠাৎ মনে পড়ল যে খানিক দূরে রাজপথটা যেখানে বেঁকে গিয়ে নদীর দিকে চলে গেছে, তার বাঁ দিকে একটা উপবনের মতো জায়গা আছে। জায়গাটা অপেক্ষাকৃত নির্জন এবং পরিত্যক্ত। সেখানে একটা ভাঙা মন্দিরও আছে বটে। শূন্য মন্দির, কোনো মূর্তি টুর্তি নেই। আপাতত সেই মন্দিরে ঢুকে দেবতা হয়ে ভাঙা বেদির ওপর বসে থাকি, এছাড়া আর বাঁচার পথ নেই। যুবক মনে মনে কথাগুলো ভেবেই দৌড় দিল। পরক্ষণেই হৈ হৈ করতে করতে আড্ডাধারী আর তার স্যাঙাতরা এসে হাজির হলো। কয়েকজন অতিরিক্ত কৌতূহলী পথিক মজা দেখবার জন্য এদিক ওদিক দাঁড়িয়ে রয়েছে। আড্ডাধারী তাদের উদ্দেশ্যে বলল, হ্যাঁ মশাইরা, একজন যুবককে এই পথে যেতে দেখেছেন? একজন পথিক সাহস ভরে এগিয়ে এসে বলল, কই না তো, দেখিনি তো। কেন, কি করেছে সেই যুবক? আরে মশাই, 10 সুবর্ণ মুদ্রা হেরে গিয়ে সেই ছোকরা জুয়ারিটা পালিয়ে গেল। আপনারা ঠিক বলছেন, এ পথে যায়নি। তখন আড্ডাধারী প্রথম স্যাঙাত বলে উঠল, পালাবি কোথায়? পাতালে যদি বা যাস, ইন্দ্রের আশ্রয় যদি করিস গ্রহণ, এড়াইয়া আড্ডাধারী, রুদ্রও নারিবে তোরে করিতে রক্ষণ। এই দেখ দেখ, পায়ের চুল্লি, নিশ্চয়ই এই পথ দিয়েই গেছে। লোকজনদের জিজ্ঞেস করবার দরকার নেই। তাই তো, ঠিকই তো বলেছিস। আড্ডাধারীও পায়ের চিহ্ন দেখে বলে উঠল। তারপর মুখ তুলে তাকালো। পথিকেরা তখন যে যার মতো সরে পড়েছে। আড্ডাধারী 2-3 জন স্যাঙাতকে বলল, এই তোরা ডান দিক দিয়ে যা, আমরা দুজন বাঁ দিকটা দিয়ে যাচ্ছি। পদচিহ্ন ধরে ধরে দুজনে এগুতে লাগলো। যদিও রাজপথে অনেক পদচিহ্নই আছে, তবু একেবারে সদ্য সদ্য দৌড়ানোর ছাপ চিনে নিতে ওদের কোনো কষ্ট হলো না। সেই উপবনের বাঁকের মুখে এসে উল্টো পায়ের চিহ্ন দেখা গেল। প্রধান স্যাঙাত ঠিক অনুসরণ করে বনের ভেতর সেই শূন্য মন্দিরের কাছে এসে হঠাৎ মুখ তুলে বলল, যা। কি হলো? আড্ডাধারী প্রশ্ন করল। মন্দিরের চাতালের সামনে এসে পায়ের চিহ্ন মিলিয়ে গেল রে, স্যাঙাত বলল। তাই তো বটে, আড্ডাধারীও দেখলো। আচ্ছা চল,
মন্দিরের পেছন দিকটাও একবার দেখে আসি। পেছন দিকে পাক খেতে খেতে আবার সামনে চলে এলো তারা। এদিক ওদিক দেখতে দেখতে আড্ডাধারী আপন মনেই কতকটা বলে উঠলো, কোথায় পালালো বল দেখি? ফাঁকা মন্দিরে কেবল কাঠের দেবতা বসে আছে, পায়ের চিহ্ন মিলিয়ে গেছে। কি কি কিসের দেবতা বললে? শ্যাঙাত জিজ্ঞেস করলো। চারপাশে তাকাতে তাকাতেই উত্তর দিল আড্ডাধারী, কাঠের কাঠের। দূর, শ্যাঙাত বলল, কাঠ নয়, পাথর, পাথরের দেবতা। দূর, আমি বলছি কাঠের, আমি বলছি পাথরের। এবার আড্ডাধারী খেপে গেল শ্যাঙাতের উপর। ঠিক আছে, তর্কে কি বা প্রয়োজন? ধর বাজি। বাজি? আর যদি হেরে যাও? শ্যাঙাত ঠোঁট বাঁকিয়ে বলল, ওরে, মাথুর কখনো জুয়াতে হারে না। আড্ডাধারী মাথুর গর্ব করে বুকে চাপড় কষিয়ে বলল, তবে হয়ে যাক এক হাত। বলতে বলতে কোমরের গেজে থেকে ছক্কা কাটি তিনটে বার করতে করতে হেসে শ্যাঙাত আবার বলল, এমন জনমানব শূন্য নির্জন জায়গা আর কোথায় পাওয়া যাবে? হ্যাঁ? বলেই দু হাতে ছক্কা কাটিগুলো থরথর করে নাড়িয়েই মাটিতে ফেলল। কত পড়েছে? মাথুর সাগ্রহে ঝুঁকে পড়ে বলল, তিরি, হেরে গেছো। শ্যাঙাতটি চেঁচিয়ে উঠতেই অন্য একটা গলার স্বর শোনা গেল, ব্যাটা হেরেছে। শ্যাঙাত জেতার আনন্দে তা শুনতে পেল না, কিন্তু মাথুর শুনতে পেয়ে চমকে উঠে চারপাশ তাকালো, কিছু দেখতে পেল না। তখন শ্যাঙাতকে বলল, শুনলি? বোধহয় মন্দির প্রাঙ্গণে জুয়া খেলছি বলে দেবতা অসন্তোষ প্রকাশ করে বললেন। ইস! শ্যাঙাত তো হেসে উঠে ঠাট্টা করে বলল, আহা হা, হেরে গিয়ে এখন দেবতা দেখাচ্ছ? ওই তো দেবতা চুপচাপ বসে আছে বাবা। কি বললি? হেরে গিয়ে? ঠিক আছে, দে দে আমাকে গুটি। মাথুর ছক্কা কাটি তিনটে দু হাতে ঘষেই দান ফেললো। ওদিকে সেই জুয়ারি যুবক যে মন্দিরে দেবতা সেজে বসে আছে, একেবারে চোখের সামনে জুয়ার দান পড়তে দেখে উত্তেজনায় আর নিজেকে সামলাতে পারলো না। দাঁড়িয়ে উঠে ঝুঁকে পড়লো, মুখ দিয়ে কথা বেরিয়ে পড়লো, এবার আমার দান। এবার মাথুর আর তার শ্যাঙাত দুজনেই শুনতে পেল। দারুণ ভয় পেয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে ভূত বলে চেঁচিয়ে উঠলো। তারপর এক মুহূর্তে কিছুই ঘটছে না দেখে পেছন ফিরে তাকালো। তাকেই মাথুর বলে উঠলো, আরে আরে, এ কি কাণ্ড! একটু আগেই দেখলাম দেবতা বসে আছে, আর এখন দণ্ডায়মান। সর্বনাশ! ওরে, এ যে জাগ্রত দেবতা, আমরা এবার মলুম রে। ওদিকে নিজের ভুল বুঝতে পেরে যুবক দাঁড়িয়ে পড়েছে। বলার কথা, বসার কথা আর মনে নেই। মনে মনে সে নিজের গালেই চড় মারতে লাগলো। নড়াচড়ারও উপায় নেই, ধরা পড়তেই হবে। কিন্তু পা দুটো একটু একটু কাঁপতেই লাগলো। ধরা পড়লে কপালে এবার কি ছিন্দত আছে কে জানে। ওদিকে মাথুরের শ্যাঙাতের মনে একটু একটু সন্দেহ হলো। মন্দিরের ভেতরটা যদিও অন্ধকার, কিন্তু বসা দেবতা দাঁড়িয়ে পড়লো কি করে? কাঠই হোক আর পাথরই হোক, এটা কি করে সম্ভব? সে ফিস ফিস করে মাথুরকে বলল, দাঁড়াও, আমি একটু কাছ থেকে দেখে আসি। বলে মাথুরকে ছেড়ে সিঁড়ি দিয়ে উঠে দেবতার দু হাতের মধ্যে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে কে তুমি? দেবতা না মানুষ? সত্যি করে বলো। কোনো উত্তর এলো। শ্যাঙাত তখন মুখ ঘুরিয়ে মাথুরকে ডাকল, এই কাছে এসো। মাথুর বরং আরো দু পা পিছিয়ে দাঁড়ালো। শ্যাঙাত এবার মরিয়া হয়ে দেবতার গায়ে আঙুল দিয়ে খোঁচা মেরে উঠল, সত্য বলো, কে তুমি? বলেই দুপা পিছিয়ে এলো। সেই মুহূর্তে দেবতারূপী যুবক লাফ দিয়ে সিঁড়ি ভেঙে দৌড় দিল। মাথুর তখনই তাকে চিনতে পেরেই হেঁকে উঠল, ওরে, সেই লোকটাকে ধর ধর! পালালো। এবার মাথুর আর শ্যাঙাত সহজেই যুবককে ধরে ফেলে
কিল চড় মুষ্টি লাথি চালাতে লাগলো। বেটা শয়তান, মানুষের 10 সুবর্ণ মেরে দিয়ে পালাবি, পালা দেখি এবার, বলে উত্তম মধ্যম প্রহার করতে লাগলো। যুবক মার খেতে খেতেই ভাবতে লাগলো কি করে এদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। ভেবে কুল কিনারা পেল না। তবু এত মার তো আর সহ্য করা যায় না। সে চেঁচাতে লাগলো, বলতে লাগলো, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি প্রতিজ্ঞা করছি আপনাদের সুবর্ণ আমি দিয়ে দেব। ওসব দেব টেব না। মাথুর গড় গড় করতে করতে বলল, এক্ষুনি দিতে হবে, দে, এক্ষুনি দিতে হবে। যুবক মাথায় হাত দিয়ে বসে পড়লো। মা গো, আমার মাথা ঘুরছে। কত কিছু হবে এখন তোমার। জিভ ভেঙে মাথুর বলে উঠলো, মাথা ঘুরবে, পা টলবে, কিন্তু সুবর্ণ না দিলে তোমাকে ছাড়ছি না চাঁদ। শিগগির বন্দোবস্ত করো। বন্দোবস্ত? যুবকের মনে একটা মতলব ভাঁজলো। আচ্ছা, বন্দোবস্ত করছি, বলে যুবক মাথুর সেঙ্গাতের কাছে গিয়ে বলল, মহাশয়, আমি গরিব মানুষ, এই নাক কান বলছি, ট্যাঁকে অর্থ না নিয়ে আর জুয়া খেলবো না। এ যাত্রা আপনি আমার কাছে যা পান তার অর্ধেক নিয়ে আমাকে দয়া করে ছেড়ে দিন। সেঙ্গাত ভাবলো কিছুই না পাওয়ার চেয়ে অর্ধেক পাওয়াই ভালো, তাই বললো, আচ্ছা তাই হবে। তখন যুবক মাথুরের কাছে গিয়ে তার পা টিপে দিতে দিতে বলল, মহাশয়, আপনাকে অর্ধেক দিচ্ছি, বাকি অর্ধেক আমাকে ছেড়ে দেয়া হোক। মাথুর ভাবলো নেই মামার চেয়ে কানা মামা ভালো। বলল, ঠিক আছে, আপত্তি নেই, ছেড়ে দিলাম অর্ধেক। যুবকের মুখে তখন হাসি ফুটলো। যাক, ইনি অর্ধেক ছাড়লেন, উনিও অর্ধেক ছেড়ে দিলেন, তার মানে পুরোটাই ছাড় হয়ে গেল। এইবার তবে আমি চলে যাই, বলেই শটান হাঁটা দিল। এই এই এই, সেঙ্গাত আর মাথুর দুজনেই চেঁচিয়ে উঠলো, পালাচ্ছিস যে বড়, অর্ধেক সুবর্ণ কই? যুবক যেন খুব অবাক হয়েছে এমন ভাবে ফিরে বলল, সে কি গোসাই, এই তো আপনি অর্ধেক ছাড়লেন আর উনি অর্ধেক ছেড়ে দিলেন, পুরোটাই তো তাহলে ছাড় হয়ে গেল, আবার ধাওয়া করছেন কেন? ওরে বেটা ধূর্ত, চালাকি হচ্ছে আমাদের সঙ্গে, দাঁড়া তবে, বলেই যুবকের উপর ঝাঁপিয়ে পড়লো দুজন। আমার নাম মাথুর, আর আমাকেই কিনা কলা দেখানো, জুয়াচোর কোথাকার, বলেই ঠাঁই ঠাঁই করে যুবককে মারতে মারতে বলল, এক্ষুনি দে সুবর্ণ পুলি। যুবক হতাশ হয়ে বলল, কোথা থেকে দেব? মাথুর বলল, তোর বাপকে বিক্রি করে দিবি। বাপ নেই আমার, তবে মাকে বিক্রি কর। মাও নেই আমার। যুবক কেঁদে ফেললো, তবে নিজেকেই বিক্রি করে দে। মাথুরের ছাড়বার পাত্র নয়। ঠিক আছে, তাই দেব, নিজেকেই বিক্রি করে দেব। যুবক আর মার খেতে রাজি নয়, বলল, আমাকে অনুগ্রহ করে রাজমার্গে নিয়ে চলুন। তবে তাই চল, বলে মাথুর আর তার সেঙ্গাত যুবককে ধরে নিয়ে রাজমার্গের চৌমাথায় এসে দাঁড়ালো। লোকজন বেশ চলাচল করছে, কেউ কেউ মানুষকে দেখেই তাড়াতাড়ি চলে যাচ্ছে। যুবক গলা ছেড়ে পথিক লোকজনদের উদ্দেশ্য করে বলল, মশাইরা, আপনাদের মধ্যে যদি কেউ দয়াবান থাকেন তাহলে মাত্র 10 সুবর্ণ দিয়ে এই আড্ডাধারীর কাছ থেকে আমাকে কিনে নিন না, আমি আপনার ঘরে ভৃত্য হয়ে কাজ করব। যুবকের কথা কেউ কেউ শুনলই না, যারা শুনলো তারাও এগিয়ে এলো না। মাথুর ক্রমশ অধৈর্য হয়ে পড়ছে। কেউ যুবককে কিনতে আসছে না দেখে এগিয়ে গিয়ে যুবককে টেনে নিয়ে ফের পেটাতে শুরু করলো। বার কর সুবর্ণ, বার কর। কোত্থেকে বার করবো, বলেই যুবক বসে পড়লো। আর মাথুর তার সেঙ্গাত মনের সুখে যুবককে পেটাতে লাগলো। মারামারি দেখে লোকজন সভয়ে দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো। তখন দোরদুরক নামে এক যুবক, সেও এক সময় পাকা জুয়ারি ছিল, কিন্তু যেমন হয় জুয়া খেলে খেলে একেবারে নিঃস্ব হয়ে গেছে। বোধহয় কোনো একটা কাজে এদিক দিয়ে যাচ্ছিল, ভিড় দেখে সে উঁকি মারল, দেখলো একটা যুবককে মাথুর আর তার সেঙ্গাতরা নিয়ে খুব পেটাচ্ছে। ভালো করে দেখেই হা হা করে উঠল। সংবাহক ছেলেটাকে মারছে যে, ছেলেটার সঙ্গে তার একদিন আলাপও হয়েছিল, ভালোই লেগেছিল। আর লোকগুলোর কাণ্ড দেখো,
আড্ডাধারী জুয়ারির প্রতি অত্যাচার করছে, অথচ কেউ ছাড়িয়েও দিচ্ছে না। ঠিক আছে, আমি দোরদুরক, দেখি বেটা মাথুরের কত তেজ। মনে মনে এই কথাগুলো বলেই দোরদুরক ভিড় ঠেলে এগিয়ে গেল। এই সব সরে যাও, সরে যাও, যাবার পথ দাও। বলতে বলতে একেবারে মাথুরের সামনে গিয়ে বলল, এই যে মাথুর, নমস্কার। মাথুর না তাকিয়েই বলল, নমস্কার। দোরদুরক বলল, ব্যাপারটা কি বলো তো মাথুর? এই ছেলেটাকে এমন নির্দয় ভাবে মারছো কেন? মাথুর ভুরু কুঁচকে দোরদুরকের দিকে চেয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, মারছি কারণ এই ছেলেটা আমার কাছে 10 সুবর্ণ ধারে। দোরদুরক হেসেই উড়িয়ে দিল কথাটা। মাত্র 10 সুবর্ণ? দূর, এ তো সামান্য কথা। মাথুর এবার ঠোঁটের কোণে হেসে দোরদুরকের আপাদমস্তক দেখে নিল। দোরদুরকের পরনে ছেঁড়া কাপড়, ময়লা ফতুয়া, আর কাঁধে একটা ছেঁড়া চাদর। মাথুর এগিয়ে এসে তার কাঁধ থেকে ছেঁড়া চাদরটাকে এক টানে তুলে নিয়ে জমায়েত লোকজনদের দিকে তুলে বলল, দেখুন মশাই, ছেঁড়া ময়লা পোশাক আর এই ছেঁড়া কুটি কুটি চাদর পরে এই লোকটা বলে কিনা 10 সুবর্ণ সামান্য কথা। জমায়েত লোকেরা হা হা করে হেসে উঠল। তারা মজার গন্ধ পেয়েছে। দোরদুরক কিন্তু মোটেও দমল না। সে ভেংচি কেটে বলে উঠে, ওরে মূর্খ, 10 সুবর্ণ আমি এক্ষুনি কট করে তোকে দিয়ে দিতে পারি, বুঝলি? যার ধন আছে সে ধন কোলে নিয়ে 10 জনকে দেখায় না। মাথুরও ভেংচি কেটে বললে, যাক, অনেক বলেছেন মহাশয়। 10 সুবর্ণ আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে ওই ঐশ্বর্য। দোরদুরক চেঁচিয়ে কিছু হবে না বুঝে আফসোসের স্বরে বলল, মাথুর শোনো, একটা কথা বলি। আরো 10 সুবর্ণ ওকে দাও, তাই নিয়েও আরেকবার খেলুক। মাথুর ঘাড় মেকি বলে, তাতে কি হবে? দোরদুরক হেসে বলল, যদি যেতে তো দিয়ে দেবে। আহা হা। মাথুর আবার ভেঙচে বলল, আর যদি না যেতে? দোরদুরক একটু থতমত খেয়ে বলে উঠল, তাহলে দেবে না? মাথুর এবার হা হা করে তেড়ে এটা দোরদুরকের দিকে। রেখে দে ওসব বাজে কথা, ধূর্ত কোথাকার। অত যদি দয়া তো তুই ওকে ধার দে না। আমি ধূর্ত মাথুর, জুয়ো খেলায় অন্যকে ঠকিয়ে বেড়াই, কোনো বেটাকে ভয় করি না। আর আমার সঙ্গেই চালাকি? বেটা ধূর্ত পাজি কোথাকার। কি হলো? দোরদুরক যেন খেপে গেল। তুই পাজি বললি কাকে? তোকে 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 বললাম আমি পাজি। মাথুর বলল, তোর বাপ পাজি। দোরদুরক সপাটে উত্তর দিল, এই এই বেশ্যা পুত্র কোথাকার, তুই জুয়া খেলিস না? মাথুর বিশ্রী মুখভঙ্গি করে দোরদুরককে গাল পারল। দোরদুরক গায়ে না মেখে বলে উঠল, হ্যাঁ, আমিও খেলতাম এক সময়, এখন আর খেলি না। আহা, সাধু পুরুষ। মাথুর তেমনি হুমকি দেয়া স্বরেই বলে উঠল, যা যা, অনেক সাধুতা দেখিয়েছিস, এবার সরে পড় এখান থেকে, না হলে তোকেও ধরে পেটাবো। এই কথা বলেই ফের সংবাহক যুবককে পেটাতে আরম্ভ করল। আর তাই দেখে দোরদুরকও ঝাঁপিয়ে পড়ে সংবাহক যুবককে ছাড়িয়ে নিয়ে এলো। গর্জন করে মাথুরকে শাসালো, আমার অসাক্ষাতে যা পারিস করবি, কিন্তু আমার চোখের সামনে বেচারাকে ওরকম কষ্ট দিতে পারবি না। তবে রে, বলেই মাথুর দোরদুরকের উপর ঝাঁপিয়ে পড়ে কিল চর মুষ্টি চালাতে লাগলো। মারামারিতে দোরদুরক তত পটু না বোঝা গেল। মাথুরের এক মুষ্টাঘাতে ছিটকে গিয়ে বসে পড়লো মাটিতে। মাথুরও ফের তেড়ে গেল। তাই দেখে দোরদুরক বসে বসেই চেঁচিয়ে বলতে লাগলো, ওরে বন্য বরাহ, তুই আমাকে আজ রাজপথে মারলি না? রাজবাড়িতে গিয়ে মারিস তো, তখন মজাটা টের পাবি। হ্যাঁ হ্যাঁ, দেখবো, যা। মাথুর দাঁত বার করে ভেঙচি কাটলো। তাই নাকি? দেখবি? তা কেমন করে দেখবি? দোরদুরক বাঁ হাতের মুঠিতে ধুলো নিয়ে উঠে দাঁড়ালো। তার কথা শুনে মাথুর সদর্পে এগিয়ে এসে চোখ দুটো বড় বড় করে বলল, এই রকম করে দেখবো, বুঝলি? আরে যেই না বলা, অমনি দোরদুরক মুষ্টিতে ভরা হাতে দুলো
ছুঁড়ে মারলো মাথুরের দুই চোখে। তারপর